অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত। শুরুতেই বলি, এই পোস্টটি শেষ অবধি শুনবেন। আপনাদের মন্তব্য যেন এমনতর হয় যাতে 2026 সালের নির্বাচনের মানসিক প্রস্তুতিটা ঠিকঠাকভাবে গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইটা নির্বাচনের পূর্বে যতটা আলোড়ন তোলে, ফলাফল ঘোষণার পর আড়ম্বরহীন হয়ে পড়ে। কারণ ওই ফলাফলে মানুষের প্রকৃত মনোভাবের প্রতিফলন ঘটতে দেখা যায় না। বিশেষত সারা বছর যে রাজনৈতিক দল বা গোষ্ঠীকে পথে মাঠে সরকার বিরোধী মিছিল, সভা, বিক্ষোভ জানাতে সারা বাংলা তোলপাড় করতে দেখা যায়, তারা নির্বাচন যুদ্ধে অংশ নিলেও তারা কোনো আসন লাভ করতে পারে না। ফলে পশ্চিমবঙ্গের মানুষের সরকার বিরোধী কোনো মানসিকতা নির্বাচনের মাধ্যমে প্রকাশ পায় না। ফলাফল ঘোষণার পর এলাকায় এলাকায় যে স্বতঃস্ফূর্ত আড়ম্বর আগে দেখা যেত, সেটা নিছকই একঘেয়েমি স্বল্প দৈর্ঘ্যের সামান্য একটু মাতামাতি ছাড়া বিশেষ কিছুই হয় না। অনেক জায়গায় সেটুকুও হয় না। ব্যাপারটা এমন যে এমন জয় প্রত্যাশিতই ছিল, তাই আর বাহ্যিক আড়ম্বরের প্রকাশ ঘটাতে তেমনভাবে কেউ উৎসাহিত হয় না। গণতন্ত্রের ক্ষেত্রে এটা স্বাস্থ্যকর নয়। প্রসঙ্গত এটা বলা দরকার, ভোটের দিন বরং সারাক্ষণ একটা টানটান উত্তেজনা থাকে। কোথাও কোনো বুথ কর্মীকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে, কোথাও ভোটারদের ভোট কেন্দ্রে পৌঁছতে বাধা দেওয়া হয়, কোথাও কোথাও দুই রাজনৈতিক দলে মারামারির ঘটনা এবং কোথাও রক্তঝরা এবং খুন হওয়ার কিছু খবর পাওয়া যায়। কোথাও কখনো পুলিশ কর্মীদের লাঠি উঁচিয়ে কোনো দলকে তাড়া করতে দেখা যায়। ভোটের দিন এমন সব বিচ্ছিন্ন ঘটনাগুলিকে ইলেকট্রনিক মিডিয়া টিআরপি বাড়ানোর জন্যে কখনো আইলা আবার কখনো আমফান গতিবেগে ছোটাছুটি করে এবং সেই একই বেগে ভোট কেন্দ্রে ঘটা যে ঘটনার বিবরণ দিতে থাকে, যা শুনে মনে হয় দেশে দেশে যুদ্ধ লাগার পরিস্থিতির বর্ণনা চলছে। এছাড়াও ভোট শেষে কোথাও কোথাও সরকারি দলের শাসানি, ঘরবাড়ি ভেঙে ফেলার মতো ঘটনাও শোনা যায়। পশ্চিমবঙ্গের এইরূপ নাট্যচিত্রের যে ট্র্যাডিশন চলে আসছে, এর কারণটা কি? এর কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনে নির্বাচকদের এখন আর সমষ্টি স্বার্থ ভেবে ভোট কেন্দ্রে যেতে তেমন দেখা যায় না। বিশ্বায়নের ফলে ভোগবাদ যেভাবে মানুষকে আত্মকেন্দ্রিক করে ছেড়েছে, পশ্চিমবঙ্গের নির্বাচকদের একটা বড় অংশ আত্মস্বার্থ দেখতেই নিজেদের অভ্যস্ত করে ছেড়েছে। অবশ্য এটা এমনি এমনি হয়নি। জীবনের সর্বক্ষেত্রে আগে মানুষকে অসহায় করে তুলতে হয়েছে। যেমন ধরুন, শিক্ষা ব্যবস্থাকে এমন আকার দিতে হবে যাতে কর্মের দাবি করার চাইতে কর্মপ্রার্থীর ভিন রাজ্যে নিজ নিজ দায়িত্বে চলে যায়। এটা গেল লক্ষ্য নিয়ে লেখাপড়া করা এক অংশের যুবশ্রেণী। এই অংশের একটা বড় ভাগ সরকারি স্কুলের করুণ দশা দেখে আগেভাগে বেসরকারি স্কুলেই শিক্ষা গ্রহণকে শ্রেয় মনে করে। সরকারি মাধ্যমের এগিয়ে থাকা ছাত্রছাত্রীদের একটা বড় অংশ অন্য রাজ্যে যাবার মানসিক প্রস্তুতি নিয়েই সরকারি মাধ্যমে লেখাপড়া চালিয়ে যায়। আর কিছু মেধাবীরা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে মেধা তালিকায় নাম তুলে হাজার হাজার দিন ধরে তারা রাস্তায় ধর্ণা দেয়। আগেই বললাম
যে সমষ্টির ভাবনা ভাবার চাইতে ব্যক্তি ভাবনা ভেবেই ভোট হয়। তাই রাস্তায় মেধাসম্পন্ন হবু শিক্ষকদের দিনের পর দিন রাস্তায় বসে থাকতে দেখেও ভোটদান এক পেশে একঘেয়েমিতেই আবদ্ধ হয়ে আছে। এরপর আর যারা থাকলো তাদের একটা অংশ সরকারি বদান্যতায়, মানে সরকারি দলের সাহায্যে শিক্ষক বা অন্য কোনো চাকরি যে কোনো মূল্যে পেয়ে গেল এবং পাকাপাকিভাবে সরকারি দলের ভোটার হয়ে গেল। এছাড়াও যারা সিভিক পুলিশ, প্যারা টিচার, প্যারা ডাক্তার, কন্ট্রাকচুয়াল যে কোনো সরকারি দপ্তরে কাজ পেয়ে গেল, তারাও চাকরি বাঁচাতে স্থায়ী ভোটার হয়ে গেল। এরপরেও অনেকে পাড়ায় পাড়ায় সিন্ডিকেটের আওতায় থেকে প্রমোটারদের, রোড কন্ট্রাক্টরদের অধীনে থেকে রোজগারের কোনো না কোনো উপায় পেয়ে স্থায়ী ভোটার হয়ে গেল। এসব কিছুই এই দীর্ঘ 13 বছরে সরকারি দল শিক্ষা ব্যবস্থাকে শিথিল করে এতগুলো সুবিধা পেয়েছে এবং এর সাথে সেই সব যুব শ্রেণীর পরিবারের অন্য সদস্যদের ভোট প্রাপ্তিকে নিশ্চিত করেছে। একেবারেই কম ভোট নয় এটা। 2011 সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের কোনো ভোট প্রথম দিকে প্রচণ্ড মারধর না করে হয়নি, কারণ বিরোধী দল হিসাবে পশ্চিমবঙ্গে তখনও প্রথম সারিতে বামেরাই ছিল, ফলে টুকটাক আসন বামেদের জুটেও যাচ্ছিল। 2014 সালের লোকসভায় বামেদের 2টো এমপি ছিলেন। 2016 সালের বিধানসভায় কংগ্রেস বিরোধী দল হয়েছিল। সেই সময় বামেদের তরফে বিধানসভায় মুখ্য সচেতক বামফ্রন্টের তরফে ছিলেন ডক্টর সুজন চক্রবর্তী। এদিকে 2011 সালে যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করেছিল তাদের সবাই চাকরির বয়স পেয়ে গেল। এই সময় থেকেই শুরু হলো পাকাপোক্ত ভোটার তৈরির খেলা। এরপরেও যথেষ্ট মারামারি 2018 পঞ্চায়েত ভোটে হয়েছে। বামেরা তখনও দাঁতে দাঁত চেপে লড়াই করেছে, জয় তেমন পায়নি। তখন সরকারি দল এতটাই মারমুখী ছিল যে দক্ষিণ 24 পরগনার সিপিআইএমের একবারে 2 সিপিআইএম কর্মীদের তারা স্বামী স্ত্রী নৃশংসভাবে পুড়িয়ে মেরেছিল। ইতিমধ্যেই ব্যক্তিগত ভোটার তৈরির নিপুণ খেলা শুরু হয়েছিল অন্যভাবেও। লক্ষ্মীর ভাণ্ডার আর বিভিন্ন শ্রী প্রকল্প এর অন্তর্ভুক্ত হয়ে গেল। ভোটের সময় এক প্রকার হুঁশিয়ারি দিয়েই বলা হলো সব ধরনের ভাতা বন্ধ হয়ে যাবে যদি ভোটটা ভাতা প্রাপকরা নির্দিষ্ট জায়গায় ভোট না দেয়। এদিকে এত কিছু করেও যখন দেখা গেল সমষ্টির স্বার্থে ভোটের আবেদন নিয়ে বামেরা জনমানসে যথেষ্ট প্রভাব ফেলছে, তখন সরকারি দল বিরোধী প্রায় 55% থেকে একটা পার্সেন্টেজ অফ ভোট বের করে নেওয়ার প্রয়াস নিল। অর্থাৎ ব্যক্তি স্বার্থের ভোটকে সমষ্টির স্বার্থের ভোট প্রমাণ করতে সরকার বিরোধিতাকে বজায় রাখতে ভোটারদের মননে ঢোকানো হলো 1 হিন্দু খতরে মে হ্যায়, 2 এনআরসি, 3 হিন্দুদের অত্যাধিক লম্ফঝম্পে বিশেষত আতঙ্কিত মুসলিম ভোটারদের রক্ষাকর্তার ভূমিকায় রাজ্য সরকারি দলের আশ্রয়ে এসে অস্তিত্ব রক্ষা করা। পরিণামে প্রায় 37 থেকে 38% ভোট কেটে নিজেদের কিছু আসন কম পেয়েও পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রমাণ করা তাদের মনোজগতে বাসা বাঁধা সরকার বিরোধী মনোভাব সামলে দিতে রাজ্যে বিরোধী দল হচ্ছে বিজেপি। এবং এর ফলাফল হলো 2019 সালের লোকসভা
নির্বাচনে বিজেপি পেল 18টি আসন। সেই থেকে বামেরা এই রাজ্যে আর কোনো আসন পেতে পারছে না। এই রাজ্যের সমষ্টির স্বার্থে বামেদের লড়াই কঠিন থেকে কঠিনতর হলো। তৃণমূল একটি আঞ্চলিক দল, বহুদিন ধরেই এই রাজ্যে বিজেপিকে জায়গা করে দেবার চেষ্টা তৃণমূলের ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য সেই কবে বলেছিলেন, বামপন্থীরা মানেই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে বামপন্থীদের তৈরি করা। চিরকাল তো আমাদের মসজিদ চলেছে, মন্দির চলেছে, গির্জা চলেছে, ধর্মপ্রাণ মানুষের তাদের নিজেদের দানে। তো হঠাৎ এই দায়িত্ব সরকার নিতে গেলেন কেন? নিতে গেছেন বলেই তো বিজেপি আজকে মাথা তুলছে। এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করতে। বিজেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না? তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ। এটা তার অবদান, এই সরকারের অবদান। বিজেপির কে এই সুযোগ করে দেওয়াটা একদমই উচিত হচ্ছে না। ফলে বামপন্থীদের সমষ্টির স্বার্থে লড়াই করা আরও কঠিন হয়ে উঠল। দিনে দিনে লড়াইটা কতটা কঠিন হয়ে উঠেছে বামেদের কাছে, কারণ তাদের লড়াই তো সমষ্টির স্বার্থে। একটু শুনে নি সমষ্টির স্বার্থে বামেদের লড়াইটা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে। তরুণ সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি বিজেপিকে নিয়ে কি বলছে। কানে কাছে আসবো। সায়ন, তোমরাও রাস্তায় নামছো আগামী 30 তারিখ এই পুরো বিষয় নিয়ে, অর্থাৎ তোমরাও এই বিষয়টাকে অ্যাড্রেস করতে চাইছো, কিন্তু তারই সঙ্গে রাজস্বী যে কথা বলছে শুধুই রাজনীতির অভিযোগ করছে, কি বলবে? দেখুন, দুটো কথা। 30 তারিখ আমরা শুধুমাত্র নামছি তা নয়, এরই মধ্যে পার্লামেন্টের মধ্যে রাজ্যসভার অভ্যন্তরে জন ব্রিটাস, বিকাশ রঞ্জন ভট্টাচার্য লোকসভার অভ্যন্তরে অমরারাম, সিপিআইএম এর তরফ থেকে সংবিধানের ওপর যে মূল আক্রমণ। দেখুন, বি আর আম্বেদকর সম্পর্কে যে মন্তব্য করা হচ্ছে, ব্যক্তি বি আর আম্বেদকর সম্পর্কে করা হচ্ছে শুধু তা নয়, বিষয়টা হচ্ছে বি আর আম্বেদকরকে আক্রমণ করতে গিয়ে আসলে আক্রমণটা করা হচ্ছে সংবিধানের উপর। এটা কোনো ব্যক্তি বিশেষের বিষয় নয় যে ব্যক্তি আম্বেদকরকে বলা হচ্ছে, না, দ্য আইডিয়াস অফ আম্বেদকর। কোন আইডিয়া? যে আইডিয়া সংবিধানে প্রতিফলিত হচ্ছে, সামাজিক ন্যায়, সুরক্ষা, সমতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক বিষয়, ভারতবর্ষের পরিকাঠামো, এই সব কিছু। এতে বিজেপির গোসা লাগা খুব স্বাভাবিক। দেখুন, আমি ওই যে প্রথমেই আমরা বলছি যে এটা কোনো ব্যক্তি আম্বেদকরকে অ্যাটাক করা হচ্ছে তা তো নয়। দেখুন, এই যে বিজেপি এত কিছু বললেন, আসলে বিষয়টা কোথায়? ভারতবর্ষের সংবিধানের যে মূল ভাবনা, বিজেপির তাতে বহুদিনের আপত্তি, এবং সেজন্য এবারে বলেছিল আপকি বার 400 পার। 400 পার পেলে কি হবে? সংবিধানের যে মূল ধাঁচা, দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন এন্ড দ্য বেসিক স্ট্রাকচার, ভারতবর্ষের সংবিধানের বেসিক স্ট্রাকচার, তাকে পাল্টাতে অনেক বেশি সুবিধা হবে। তা না পেরে এই বিজেপিরই নেতা প্রাক্তন এমপি সুব্রমণিয়াম স্বামী সুপ্রিম কোর্টে গিয়ে তড়িঘড়ি একটা মামলা করে দিলেন যে বেসিক স্ট্রাকচারকে পাল্টে দেব, সোশ্যালিজমকে বাদ দিয়ে দেব, সমাজতন্ত্রকে বাদ দিয়ে দেব, ছুড়ে ফেলে দিল। কিন্তু কথাটা অন্য জায়গাতে। দেখুন, আমরা যে সংবিধানকে মেনে চলি, এই যে আপনি কথা বলছেন শিলাদিত্য দা, আপনি যে প্রেস মিডিয়াতে চাকরি করেন, আপনি একজন সাংবাদিক, আমরা পলিটিক্যাল কর্মী, আমরা বলছি, আপনি চ্যানেল চালাচ্ছেন, এই বলার অধিকার, আপনার চ্যানেল চালানোর অধিকার, সমালোচনা করবার অধিকার, ভোট দেবার অধিকার, এমন কি অমিত শাহকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলবার অধিকার, এমন কি এই গোটা বিষয়টা সব আমরা যেখানে যা নিপীড়িত তারা এগিয়ে এসে মূল স্রোতে ফিরিয়ে আনবার কথা, এই সবটা বলা রয়েছে সংবিধানে। বিজেপির কথা ওয়াননেস, একজনই থাকবে, এক দেশ এক ভোট, একজনই থাকবে, একটাই ধর্ম থাকবে, একটাই ভাষা থাকবে, একটাই কথা থাকবে, একটাই নেতা থাকবে। না, ভারতবর্ষের সংবিধান, তার আইডিয়া সেটা হচ্ছে ইনক্লুসিভনেস। কিসের সেই ইনক্লুসিভনেস? ডাইভার্সিটির মধ্যে ইনক্লুসিভনেস। বিজেপি তাতে না পছন্দ। সামাজিকভাবে এতগুলো কথা বললেন, আরএসএস এর থট কি সংবিধান নিয়ে? দলিতদেরকে নিয়ে থট কি? উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদের সপক্ষে যারা কথা বলে, স্বাভাবিকভাবেই তারা দলিতদের পক্ষে থাকবে না। আমরা আগেও বলেছি, এখনো বলছি, পশ্চিমবাংলায় বসে দলিতদের ওপরে অত্যাচার, এটা বোঝা সম্ভব নয়। এটা বুঝতে গেলে গোবলয়ের রাজ্যে যেতে হবে। কিন্তু একটা কথা শিলাদিত্যদা যেটা আমরা বলতে চাই, দেখুন, অমিত শাহ মানেই বিজেপি দল নয়, অমিত শাহ মানেই কেন্দ্রীয় সরকার নয়, কিন্তু যে সংবিধানকে মাথায় রেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী গড় করে নমস্কার করে
পার্লামেন্টে ঢুকেছিলেন। আজকে আমরা দেশের মানুষের কাছে প্রশ্ন রাখছি, আমরা জানতে চাইছি, যদি অমিত শাহ দেশের সংবিধানকে অপমান করে থাকেন তার দায় বিজেপি বা নিচ্ছে কেন? অমিত শাহ ছাড়া কি মন্ত্রিত্ব নেওয়ার লোক নেই নাকি? তার মানে অমিত শাহর এই বক্তব্যকে বিজেপি এন্ডোর্স করে, বিজেপি সমর্থন করে, আরএসএস সমর্থন করে। এরা দলিত বিরোধী, এরা ধর্মনিরপেক্ষ বিরোধী, সামাজিক কাঠামো সবকিছুর বিরোধী। সেই কারণেই আজকে এই বিষয়, এবং আমরা আহ্বান জানাচ্ছি যারা সমতার পক্ষে, সামাজিক ন্যায়ের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, যারা ইউনিটি ইন ডাইভার্সিটির পক্ষে, যারা সংবিধানের পক্ষে, আপনারাও আসুন। এই লড়াই কেবলমাত্র একা সিপিআইএম এর লড়াই নয়, শুধুমাত্র লেফটের লড়াই নয়, এ লড়াই দেশের সংবিধানের মূল ভাবনাকে রক্ষা করবার লড়াই। এন্ড দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। শুনলেন সায়নের বক্তব্য। বাংলায় বামেদের বিরুদ্ধে লড়তে নামিয়েছিল যে দলটিকে, সেই দল আজকে সারা ভারতের মানুষকে কেমন বিড়ম্বনায় ফেলেছে। পশ্চিমবঙ্গের সচেতন মানুষের আজ তৃণমূল আর বিজেপি সম্পর্কে ধারণাটা কেমন একটু শুনে নিই। কোন অঙ্কে, কোন হিসেবে? দেখুন, গত 10 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি মানে সমাজে যারা ঘৃণিত ছিলেন, কেউ শিক্ষক দুর্নীতির জন্য, কেউ পুরসভার দুর্নীতির জন্য, কেউ কয়লার দুর্নীতির জন্য, কেউ গরু পাচারের জন্য, তারা কিন্তু একের পর এক বেরিয়ে আসছেন। মানে এইটা সিবিআই এর ব্যর্থতা আপনি বলছেন, ইডির ব্যর্থতা বলছেন। আমি কিন্তু বলছি যে এটা সিবিআই ইডির ব্যর্থতা নয়, এটা সরাসরি তৃণমূল এবং বিজেপি যে আন্ডারস্ট্যান্ডিং, তার ফলেই কিন্তু মানে যারা সমাজে বড় বড় অপরাধের সাথে অভিযুক্ত আছেন, যাদেরকে মানে চার্জশিট দিয়ে প্রমাণ করে চিরজীবন জেলে থাকার কথা ছিল, তারা রাজনৈতিক সমীকরণে আজকে জেলের একের পর এক জেলের বাইরে আসছেন, মুক্ত হচ্ছেন, তাদের বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত জমা দেওয়া হচ্ছে না। একটা পেশাদারী সংস্থা হিসাবে সিবিআই ইডি তারা চার্জশিট দিতে পারছে না, আমি এটা বিশ্বাস করতে কিছুতেই রাজি নয়। পরিষ্কার দিল্লির নির্দেশে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যে দল, টিএমসি এবং মানে বিজেপির যে রাজনৈতিক অবস্থান, সেই অবস্থানের জন্যই কাকু ধরা পড়লেও তার মালিক ছাড়া থাকে। বিভিন্ন সময় বিচারপতিরা মানে সিবিআই ইডি নিয়ে বিষাদগার করেন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, এবং একের পর এক যে মানে সাক্ষ্য প্রমাণের অভাবে সমাজের সবচেয়ে মানে ঘৃণিত ব্যক্তিরা ছাড়া পেয়ে যাচ্ছেন। আমি মনে করি যে এটা রাজনৈতিক প্রভাব এর মধ্যে রয়েছে, এবং রাজনৈতিক প্রভাব ছাড়া এতগুলো মামলায় এতগুলো মানে অভিযুক্ত একের পর এক ছাড়া পেয়ে যাচ্ছেন। গত 10 দিনে যখন আমরা বাংলাদেশ নিয়ে মানে ব্যস্ত ছিলাম, তখন একের পর এক সমস্ত ঘৃণিত ব্যক্তিরা ছাড়া পেয়ে যাচ্ছেন। আমি পরিষ্কার রাজনৈতিক অঙ্কটা কি আমি বলতে চাই, আপনি যদি লক্ষ্য করেন গত কয়েকদিনে পরিষ্কার মানে ইন্ডিয়া জোটে যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিভাজন তৈরি করতে পেরেছেন, এবং তার তরফ থেকে যখন মানে কংগ্রেসকে চ্যালেঞ্জ করা হয়েছে, তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং সেটাকে সমর্থন একের পর এক নেতারা করেছেন, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে অগ্রেজ যাদব। ফলে এটা তো সবচেয়ে স্বস্তির জায়গা মানে মোদির, যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা প্লেয়ার, যে প্লেয়ারটাকে ব্যবহার করলে, বা তৃণমূল এমন একটা রাজনৈতিক দল যে থাকলে নরেন্দ্র মোদীর দিল্লির শাসন ক্ষমতা আরো বেশি সুদৃঢ় হবে। তাহলে নরেন্দ্র মোদী কেন তার প্রতিদান হিসাবে সিবিআই ইডি কে রাজনৈতিক কারণে ব্যবহার করবে না? ইতিমধ্যেই একাধিকবার ব্যবহার হয়েছে, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত এটাকে কেস প্যারোড হিসাবে বলেছে। ফলে নরেন্দ্র মোদী তার মতন করে রাজনীতি খেলছে। একদম পরিষ্কার দিদি মোদী সেটিং এর ফলে একের পর এক ব্যক্তিরা কিন্তু জেল থেকে বেরিয়ে আসছেন, এবং আজকে যে সিবিআই শেষ পর্যন্ত চার্জশিট জমা দিতে পারলো না সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আমি পরিষ্কার মনে করি যে সিবিআই পারলো না শব্দটা আমি বলতে রাজি নই, সিবিআই কে করতে দেওয়া হলো না, রাজনৈতিক কারণেই করতে দেওয়া হলো না, অর্থাৎ সিবিআই করলো। শুধু অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী নন, প্রয়াত প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত কি বলে গেছেন, প্রাসঙ্গিকতার কারণে সেটা আরেকবার শুনবো না? শুনে নিন আরেকবার। স্টেট যা রক্ষা করার কথা পশ্চিমবঙ্গবাসীকে, হি হ্যাজ ফেলড। রাজভবন ফেল করেছে, রাজভবন ব্যর্থ। রাজভবন বসে হাতে খড়ি দিচ্ছে। হাতে খড়ি দিচ্ছে কার কাছে? মুখ্যমন্ত্রী তদারকিতে উনি বসে বসে অকখ লিখছেন। অকখ লিখে পশ্চিমবঙ্গটাকে পিছিয়ে দিয়েছেন কয়েক মিলিয়ন কিলোমিটার দূরে। এই হচ্ছে আমাদের রাজ্যপালের অবস্থা।
তাহলে রাজ্যপাল ফেল, মানবাধিকার কমিশন ফেল, মুখ্যমন্ত্রী যাবেন না, এমপি যাবেন না, হিউম্যান রাইটস কমিশন যাবেন না, সিআইডি যাবে না, থানা বলছে শিবুর কাছে যাও, বিএলআরও জানে না, বিডিও জানে না। কোথায় স্টেট প্রশাসন? স্টেট প্রশাসন বিগ জিরো, রসগোল্লা। আর কেন্দ্রীয় বাহিনী, আমি কেন্দ্রের কথা আপনাকে বলছি, ভেরি ক্লিয়ার, যেটা সুমন একবার একটুখানি ছুঁয়ে দিয়েছে, ও বলেছিল খুব চালাক ছেলে, একটুখানি টাচ করে গেছে। সেটিংটা কিরকম? রাজ্যপাল আজ অব্দি যতবার রিপোর্ট দিয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন 355 বার কেন্দ্রীয় দলে রাজ্যে ভিজিট করেছে, 355 বারের ফল হচ্ছে অশ্বডিম্ব, বিগ জিরো। রাজ্যপালের রিপোর্ট বিগ জিরো। সেটিং আছে, কারণ এখানে আরএসএস চায় না যে এখানে যদি মমতা ব্যানার্জি হচ্ছে বাফার, বেস্ট বাফার, মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দিলে সিপিএম কংগ্রেস যদি চলে আসে, তাহলে তাদের সঙ্গে ইডিওলজিক্যাল যে সংঘাত হবে, সেই সংঘাতটা আরএসএস ট্যাকল করতে পারবে না। দে নো ইট ভেরি ওয়েল, সো দেয়ার বেস্ট বেট অ্যান্ড বেস্ট বাফার ইজ মমতা ব্যানার্জি। তার জন্য তারা মমতা ব্যানার্জিকে এই রাজ্যে পুষে রেখে দেবে। এর থেকে নির্মম বাস্তব আর কিছু হতে পারে না। এবং এই সেটিং এখানে চলছে। এই রাজ্যে 355 হবে না, এই রাজ্যে 356 হবে না। আপনি আমাকে বলুন তো, যে 5ই জানুয়ারি ইডির বীরপুঙ্গবরা যখন মার খেলো, অমিত শাহ একটা স্টেটমেন্ট দেখেছেন? প্রধানমন্ত্রী একটা টুইট দেখেছেন? কারোর কোনো কথা শুনেছেন? কেউ ওখানে বলেছে যে না আমাদের এই লোকগুলো মার খেয়েছে? সেদিন কোনো এজেন্সির রিজুভিনেট করে ওইখানে গিয়েছিল? যায়নি, 19 দিন পরে গিয়েছে। আরে যাবে না। আরে আপনি যাই কিছু করুন না কেন, এখানে আপনি যেটা সুমন বলেছে, হি ইজ ভেরি কারেক্ট, অত্যন্ত বুদ্ধিমান এডিটর। বিল্লদল ভট্টাচার্যকে গতকালকে সরিয়ে দেওয়া হয়েছে। বিল্লদল ভট্টাচার্য ডেপুটি সলিসিটর জেনারেল, যিনি প্রভাবশালীদের মামলা নখদর্পণে ছিল, যার সব জানতেন, তাকে সরিয়ে দেওয়া মানে ওই মামলাগুলোকে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া। এই মামলার আর কোনো ফিউচার নেই। কোনো অভিজিৎ গাঙ্গুলি, কোনো বিশ্বজিৎ বসু, কোনো অমৃতা সিনহা কতখানি ডেভেলপমেন্ট করতে পারবে বিল্লদল ভট্টাচার্যের আউস্টারের পরে, বাংলার সাধারণ মানুষ বুঝবে। কাজেই দিদি মোদি সেটিং দিনের আলোর মতো পরিষ্কার। সেই আলোর মধ্যে কোনো এজেন্সি কাজ করবে না, স্টেট এজেন্সি কাজ করবে না, সেন্ট্রাল এজেন্সি কাজ করবে না। কাজ করবে কে? সন্দেশখালী কি বার্তা দেবে? সন্দেশখালীর যদি খালি সব কথাটুকু বাদ দেন, তাহলে সন্দেশের দুটো মানে আছে। সন্দেশ মানে সুইটস, আর সন্দেশ মানে হচ্ছে মেসেজ, বার্তা। সন্দেশখালী এই সন্দেশ দিচ্ছে প্রতিরোধ, গণপ্রতিরোধ, জাগরণ, রিজেনারেশন এবং মাথা উঁচু করে চলা, কারোর কাছে মাথা নিচু রাখা, এই বার্তা দিচ্ছে সন্দেশখালী। আগামী দিন কিন্তু এই আন্দোলন কমবে না। এবং আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ভারতের জাতীয় কংগ্রেসের হাতে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের 42 বছর ধরে যে হাল হয়েছিল, পশ্চিমবঙ্গে বিজেপির, স্টেট বিজেপির একই হাল হবে এই বিজেপি নেতৃত্বের হাতে। ওরা শুধুমাত্র টাইম কাউন্ট করছে, যখনই ওদের সেই 370টা আসন ওরা পেয়ে যাবে, তখন ওরা সব ভুলে যাবে। তখন বেঙ্গলে কি হচ্ছে না হচ্ছে, আচার অনাচার, দে উইল নট বদার ইনটু অল দিস থিংস। কারণ ওরা তখন জানে আমাদের কাজ ফুরিয়ে গেছে, আমাদের পার্লামেন্টে আমরাই প্রধানমন্ত্রী থাকবো, আমরাই সমস্ত বড় বড় দপ্তর ভোগ করব। কাজে আমাদের ব্যাপারে মাথা গলিও না, আমরা পার্লামেন্টে থাকবো, তোমরা থাকবে এইখানে। যে কথা এই সভূমিতে, রাজকুটিরে দু একটা কি আগে আমি জানি না, মনে করতে পারছি না, আমরা শ্রমিক ভট্টাচার্য বলে গেছিলেন যে 2024-এ 15ই আগস্ট লাল কেল্লা থেকে নরেন্দ্র দামোদর দাস মোদী পতাকা উত্তোলন করবেন, আর রেড রোডে পতাকা উত্তোলন করবেন মমতা ব্যানার্জি। একথা বলছেন কে? রাজ্যের বিজেপি দলের চিফ স্পোক্স পার্সন। তাহলে এইটা গোটা নির্লজ্জ একদম। আমি আপনাকে বলছি, এই খেলাটা চলছে। এই খেলাটা যারা না বুঝে থাকবেন, তারা শুধুমাত্র এজেন্সিগুলোকে গালাগালি করবেন, এজেন্সিদের গালাগালি করবেন না। সমস্ত এজেন্সিগুলো স্তাবক পরিপূর্ণ আছে। অতএব এবার রাজ্যের মানুষ যারা ব্যক্তি স্বার্থ দেখছেন, তারা পুনরায় সমষ্টির স্বার্থে জোট বাঁধুন, নতুবা রাজ্যের এই দুরবস্থার জন্য আগামী প্রজন্ম আপনাকে আমাকে কেউকে ছাড়বে না। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান।
নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।